হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বেসিক পাইথনের 26তম ক্লাস। গত দুই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কন্ট্রোল ফ্লো, কন্ডিশনাল স্টেটমেন্টস এবং ইটারেটিভ স্টেটমেন্টস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফার স্টেটমেন্টস নিয়ে। সো আমরা আগেই বলেছিলাম ট্রান্সফার স্টেটমেন্টসটা কি একটা প্রোগ্রামিংয়ের একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কন্ট্রোলটাকে শিফট করার জন্য, ট্রান্সফার করার জন্য আমরা ট্রান্সফার স্টেটমেন্ট ইউজ করা হয়। আমরা একটা প্রোগ্রামিংয়ের কোনো একটা প্লেস থেকে আমরা এক্সিকিউশনটাকে আরেকটা প্লেসে ট্রান্সফার করার জন্য আমরা ট্রান্সফার স্টেটমেন্ট ইউজ করি। ট্রান্সফার স্টেটমেন্টটায় সাধারণত তিন ধরনের কিওয়ার্ড ইউজ করা হয়: ব্রেক, কন্টিনিউ এবং পাস। সো আজকের আলোচনার বিষয় ট্রান্সফার স্টেটমেন্ট। ট্রান্সফার স্টেটমেন্টের আমরা প্রথমে আলোচনা করব ব্রেক নিয়ে। ব্রেক কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। সো ব্রেক কিওয়ার্ডটা কি? ব্রেক কিওয়ার্ডটা কখন আমরা ইউজ করব? সো ট্রান্সফার স্টেটমেন্ট, যেহেতু আমাদের ট্রান্সফার স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউশনটাকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রান্সফার করে দেওয়া, ব্রেক স্টেটমেন্টটাকে আমরা কোথায় ইউজ করব? ব্রেক স্টেটমেন্টে আমরা একটা ইনসাইড এ লুপ, একটা লুপের ভিতরে আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। কখন ইউজ করব? যখন আমাদের একটা এক্সিকিউশন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা ট্রান্সফার করতে যাব, তখন আমরা এই ট্রান্সফার স্টেটমেন্ট ইউজ করব এবং এই ব্রেকটা ইউজ করব লুপের ভিতরে। সো we can use break statement inside a loop to break, যেহেতু আমরা বুঝতে পারছি ব্রেক মানে থামিয়ে দেওয়া, ব্রেক লুপ এক্সিকিউশন। জাস্ট আমরা যে লুপের যে এক্সিকিউশনটা আছে সেই এক্সিকিউশনটাকে থামিয়ে দেওয়ার জন্য আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। কিভাবে ইউজ করব? বেসড অন সাম কন্ডিশন। সো ধরি আমাদের এরকম একটা স্টেটমেন্ট আছে, হোয়াইল ট্রু। যখন ট্রু হবে তখন আনলিমিটেড আমরা দেখিয়েছিলাম যে ইনফিনিট ওয়েতে এটা শুধুমাত্র এক্সিকিউশন হয়। যখন হোয়াইল ট্রু হবে ইনফিনিট ওয়েতে এক্সিকিউশন হবে। ধরি আমরা আই সমান সমান 0। সো এখানে যখন আমরা প্রিন্ট আই, দেন আয়ের মানটা আমরা প্রত্যেকটা এক্সিকিউশনের প্রিন্ট করার পরে আয়ের মানটা 1 করে বাড়াবে, +1। আমরা সেভ করে আমরা যদি একটু রান করি, আমরা এটা একটু কমেন্টস করে নেই। সো আমরা যখন রান করব প্রোগ্রামটা, পাইথন টেস্ট, সো আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউশন। এখানে কন্ট্রোল সি, যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি একসাথে প্রেস করলে কিবোর্ড ইন্টারাপ্ট হবে। দ্যাট মিন্স এটা অনন্তকাল অবধি শুধুমাত্র চলতেই থাকবে। সো এখানে যখন আমরা একটা কন্ডিশন দেব, ইফ আই, এই আয়ের মানটা সমান 7, যখন 7 হবে দেন আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, ব্রেক। দ্যাট মিন্স আয়ের মানটা যখন বাড়তে 7 হয়ে যাবে, তখন এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এবং এক্সিকিউট হওয়ার সাথে সাথে আমাদের এই লুপটা থেকে ফুল কার্যক্রম বের হয়ে আসবে। দ্যাট মিন্স ট্রান্সফার হয়ে সে বাহিরে চলে আসবে। সো আমরা এখন সেভ করে আমরা একইভাবে আগের কোডটাকে আমরা রান করে দেখছি, যখনই 0 1 2 3 4 5 6 পর্যন্ত এসেছে, 7 আসার সাথে সাথে সে, যেহেতু আমাদের লুপের বাইরে আর কোনো এক্সিকিউশন নেই, সে প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে। আমরা এই ব্রেক স্টেটমেন্টটাকে ফর লুপের ভিতর আমরা ইউজ করতে পারবো। সো প্রথমে কন্ডিশনের পরে এখানে বডি, অনেক স্টেটমেন্ট থাকতে পারে, এরকম অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে। বডি সবগুলো এক্সিকিউশন হবে। ব্রেক বডি, ধরি আমাদের এরকম একটা এক্সিকিউশন আছে যেখানে আমাদের তিনটা স্টেটমেন্ট এক্সিকিউশন করার কথা বলা হয়েছে, তারপরে ব্রেক দেওয়া হয়েছে এবং বডি। যখন আমাদের এই বডিগুলো এক্সিকিউশন হওয়ার পরে ব্রেক স্টেটমেন্টটা পাবে, সাথে সাথে এই ব্রেক স্টেটমেন্টটা পাওয়ার সাথে সাথে আমাদের ফুল প্রোগ্রামটা এই ব্রেক থেকে বের হয়ে বাইরে চলে আসবে। সো পরের এই দুটো কোড আর এক্সিকিউশন হবে না। সো এই তিনটা এক্সিকিউশন হয়ে আমাদের ব্রেক স্টেটমেন্ট পাওয়ার সাথে সাথে ব্রেকটা আমাদের প্রোগ্রামটাকে বাইর করে দিবে এবং এই দুটো স্টেটমেন্ট এক্সিকিউশন হবে না। এভাবে ব্রেক স্টেটমেন্ট কাজ করে। একইভাবে আমরা যখন
আমাদের আরেকটা ট্রান্সফার স্টেটমেন্টের মধ্যে আরেকটা কিওয়ার্ড আছে, কন্টিনিউ কিওয়ার্ড, কন্টিনিউ। সো কন্টিনিউ স্টেটমেন্টটা যখন আমরা ইউজ করব, কন্টিনিউ মিন্স আমাদের এই প্রোগ্রামটা এক্সিকিউট হবে, এই তিনটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে যখন কন্টিনিউ স্টেটমেন্টটা পাবে তখন এটি স্কিপ করবে, এই এই স্টেটমেন্ট স্কিপ করে পরবর্তী দুটো স্টেটমেন্ট সে এক্সিকিউশন করে প্রোগ্রাম থেকে বের হবে। এই হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। সো আমরা ব্রেক স্টেটমেন্টে আরও কয়েকটা উদাহরণ দেখি। ধরে আমাদের একটা আমরা একটা লিস্ট নিচ্ছি, দোকানে আমরা কেনাকাটা করতে গিয়েছি, তখন কার্ট আমাদের অনেকগুলো আইটেম নিয়েছে, আইটেমের মধ্যে কিছু একটা আইটেমের প্রাইস 10 টাকা, 20 টাকা, একটা আইটেমের প্রাইস হচ্ছে 600 টাকা, এবং একটা আইটেমের প্রাইস হচ্ছে 100 টাকা, আর একটা 110 টাকা, 120 টাকা, এরকম আমরা অনেকগুলো আইটেম কিনেছি, তার প্রাইসগুলো এরকম। সো আমরা যখন আমাদের আমরা একটা কন্ডিশন দিব ফর আইটেম ইন, প্রথমে আমরা লুপের ভিতরে সবগুলো কার্ট নিয়ে নিই, কার্ট, দেন ইফ আইটেম। এখন আমাদের কন্ডিশন হচ্ছে যদি 500 টাকার উপরে কোনো প্রোডাক্টের দাম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট প্রদান করতে হবে। সুতরাং যখন আমাদের এই 600 টাকা আসবে, সাথে সাথে আমাদের এই প্রোগ্রাম থেকে এক্সিকিউট হতে হবে, এক্সিকিউট হয়ে আমাদের বলতে হবে যে এই স্টেটমেন্ট, এই কার্ডটা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। সো এই আইটেমের দাম যদি আমাদের 500 টাকার চেয়ে বেশি হয়, দেন আমরা একটা ব্রেক কন্ডিশন, একটা প্রিন্ট দিব, প্রিন্ট টু প্লেস দিস অর্ডার ভ্যাট মাস্ট বি রিকোয়ার্ড। সো আমরা একটা মেসেজ দিয়ে আমরা এখান থেকে ব্রেক বের হয়ে আসবো, যাতে প্রোগ্রামটি থেকে ব্রেক হয়ে যায়, এবং আমরা ব্রেক হওয়ার পর আমাদের ইফ যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের বাইরে আমরা প্রিন্ট আইটেম, কোন কোন আইটেম আমরা অলরেডি পে করতে পারবো সেটা যাতে দেখায়। সো আমরা সেভ করলাম, সেভ করার পরে আমাদের এখন প্রোগ্রামটাকে আমরা রান করছি, রান করলে আমরা দেখতে পাচ্ছি 10-20 এক্সিকিউট হয়েছে, এবং যখন 600 পেয়েছে তখন টু প্লেস দিস অর্ডার ভ্যাট মাস্ট বি রিকোয়ার্ড, এরকম একটা মেসেজ দিয়ে আমাদের প্রোগ্রাম লুপ থেকে বের করে দিয়েছে। বিকজ ব্রেক কন্ডিশন যখন, ব্রেক স্টেটমেন্টটা যখনই পাবে তখনই আমাদের স্টেটমেন্টটা লুপ থেকে, যেহেতু লুপের ভিতরে আমরা ইউজ করি, লুপ থেকে এটা বের হয়ে যাবে। সো এই লুপ না, এটা হচ্ছে এই লুপ থেকে বের হয়ে আসবে। সো এটা ছিল আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, বাট লুপ হচ্ছে ফর এবং হোয়াইল। পাইথনে লুপ ইউজ করা হয় হচ্ছে ফর এবং হোয়াইল। সো লুপ থেকে এক্সিকিউশন এখানে ব্রেক করে বের হয়ে আসবে। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম ব্রেক স্টেটমেন্টের কাজ। আমাদের আরেকটা স্টেটমেন্ট আছে কন্টিনিউ, কন্টিনিউ কিওয়ার্ড আছে। এই কন্টিনিউ কিওয়ার্ডটা আমাদের লুপের ভিতরে ইউজ করতে হবে, ইনসাইড এ লুপ, টু কন্টিনিউ, টু স্কিপ, ব্রেক না, এখানে স্কিপ কারেন্ট ইটারেশন, and continue next iteration, continue next iteration। সো একটা লুপের ভিতরে কারেন্ট ইটারেশনটাকে স্কিপ করে সে নেক্সট ইটারেশনে ট্রান্সফার করে দিবে, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়ের কাজ। সো আমরা একটা যদি উদাহরণ দেখি, যেমন আমরা একটা লুপ চালাচ্ছি ফর আই ইন রেঞ্জ, আমরা জোড় সংখ্যা বের করবো আর কি, রেঞ্জ 1 থেকে 10-এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে, ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বারগুলো আমরা বের করবো। সো ইফ আই মডুলার 2 সমান সমান 0 যদি হয়, সেক্ষেত্রে আমাদের ইভেন নাম্বার আসবে। সো এটা যদি হয় তখন আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট আমরা ইউজ করব। দ্যাট মিন্স যখনই 0 হবে তখনই স্টেটমেন্টটাকে আমরা ইজ নট 0, আমরা ইভেন সংখ্যা বের করব, যখন 0 হবে না তখনই কন্টিনিউ করবে। সো এরপরে আমরা ইফ প্রিন্ট আই। সো আমাদের এখানে যখন আমাদের এই কন্ডিশন আসবে
ওয়ান নিয়ে আসবে, ওয়ান মডুলার টু সমান সমান ইজ নট ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু ওয়ান এখানে জিরো হবে না এই কন্ডিশনের সাথে, যেহেতু মিলে গেছে, দ্যাট মিন্স কন্টিনিউ। কন্টিনিউ মিন্স ওয়ান যখন হবে তখন এটাকে স্কিপ করবে, ওয়ানটাকে স্কিপ করবে। সো তারপরে দুইতে আসবে, দুই মডুলার টু ইজ নট ইকুয়াল টু জিরো, যেহেতু কন্ডিশনটা ফলস হচ্ছে, সুতরাং এই কন্টিনিউতে আসবে না, সে সরাসরি প্রিন্ট এসে দুই প্রিন্ট করবে। একইভাবে তিনের ক্ষেত্রে সে স্কিপ করবে, চার প্রিন্ট করবে। পাঁচের ক্ষেত্রে এটি স্কিপ হবে, স্কিপ, তারপর ছয়, এভাবে প্রিন্ট করবে। সো আমরা এটা সেভ করছি। দ্যাট মিন্স আমাদের যখন বডিগুলো থাকবে, কন্টিনিউ মিন্স আমি বলেছিলাম যে যত স্টেটমেন্টগুলো থাকবে স্টেটমেন্টগুলো সে এক্সিকিউট করবে, যখনই কন্ডিশনের সাথে মিলে যাবে কন্টিনিউ কিওয়ার্ডটা পাবে, সাথে সাথে ওই কারেন্ট ইটারেশনটাকে সে স্কিপ করে পরবর্তী যে ইটারেশনটা আছে সেই ইটারেশনটা এক্সিকিউশন করবে। সো আমরা এটা রান করে দেখি। সরি, আমরা সেভ করে নিই, সেভ করছি। সো রান করছি, যখন আমাদের ইভেন নাম্বার চলে আসছে। একইভাবে আমরা যদি অড নাম্বারগুলো দেখতে চাই, তো ইকুয়াল ইকুয়াল জিরো, সেভ করছি, আবার রান করছি, দেখতে পারবো যে আমরা অড নাম্বারগুলো দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যে কার্টের উদাহরণটা যেটা দেখলাম, যে আমরা পণ্য কিনেছিলাম, আমি কপি করে রেখেছিলাম, কার্টের উদাহরণটা যদি আমরা দেখি, যে আমাদের আইটেম আছে 10, 20, 600, 700, ধরি এরকম 700। সো আমার আগের প্রোগ্রামে দেখিয়েছিলাম যে যখন ব্রেক পাবে সাথে সাথে আমাদের এই কমান্ডটাকে এক্সিকিউট, এখানে ব্রেক করে এই লুপ থেকে বের হয়ে আমাদের প্রোগ্রামটাকে অফ করে দিয়েছিল, লুপ থেকে বের হয়ে আসছিল। দ্যাট মিন্স আমরা শুধুমাত্র দুইটা প্রোডাক্টের দাম প্রোডাক্ট প্লেস করতে পেরেছিলাম, বাকিগুলো আমরা করতে পারিনি। বাট আমাদের এরকম থাকতে পারে কন্ডিশনটা, যে আমাদের এই দুটা ছাড়াও 500-এর উপরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা স্কিপ করব, আর এছাড়া বাকি সবগুলো প্রোডাক্টকে আমরা প্রাইস দিয়ে দিব, দাম দিয়ে দিব। সো আইটেম ইজ গ্রেটার দেন 50, প্রিন্ট টু প্লেস দিস অর্ডার ভ্যাট মাস্ট বি রিকোয়ার্ড, তারপর দিয়ে দিচ্ছি ক্যান নট প্রসেস, আমরা এরকম দিয়ে দিচ্ছি প্রসেস, দেন কন্টিনিউ, কন্টিনিউ। দ্যাট মিন্স 600 এবং 700 সে স্কিপ করবে। সো আমরা সেভ করি, সেভ করে আমরা এখন কমান্ডটাকে আমরা রান একটু ক্লিয়ার করে নিচ্ছি, cls। সো আমরা কমান্ডটাকে রান করছি, রান করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 10, 20 এবং যখন 600 পাচ্ছে তখন ক্যান নট প্রসেস, 700 ক্যান নট প্রসেস, এবং লাস্টের ওয়ান 120 যখন পেয়েছে সাথে সাথে এটা কন্টিনিউ করতে পেরেছে, মানে সেটাকে প্রসেস করতে পেরেছে। এভাবে আসলে কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করা হয়। এছাড়া আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, ধরি আমাদের একটা নাম্বার আছে, আরেকটা উদাহরণ দেখি আমরা। নাম্বার ধরি 10, 20, জিরো আছে, মনে করে আমাদের একটা মান 0, 5, 0, আরেকটা মান দিই আমরা 30। সো এরকম আমাদের একটা নাম্বার আছে, আমরা সবগুলো নাম্বার এন ইন নাম্বারটা এনে নিয়ে নিয়ে একটা লুপ চালাবো, নাম্বার, দেন ইফ একটা কন্ডিশনে আমরা বলবো এন সমান সমান যদি 0 হয়, আমরা ডিভাইডেড বাই 0 নট অ্যালাউড। সো আমরা এরকম একটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম, দেন আমরা কন্টিনিউ। সো দেন আমরা প্রিন্ট দিব, প্রিন্ট 100 ডিভাইডেড বাই, আমরা অলরেডি জানি যে আউটপুট স্টেটমেন্ট আমরা দেখেছিলাম যে কিভাবে এই আউটপুট স্টেটমেন্টগুলো কাজ করে। ফরম্যাট, আমরা যখন এখানে কার্লি ব্রেসিস ইউজ করব, দেন ফরম্যাটে আমরা বলে দিব প্রথম দুইটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কার্লি ব্রেসিসের ভিতরে মানগুলো বসে পড়বে। সো ফরম্যাটের ভিতর আমরা বলে দিচ্ছি, ফরম্যাটের ভিতর আমরা এখন ভ্যালু পাস করছি। ফার্স্টের ভ্যালুটা হবে n, দ্যাট মিন্স 100 ডিভাইডেড বাই n, আর সেকেন্ডের ভ্যালু হবে 100 ডিভাইডেড বাই n। সো আমরা এটা পাস করছি, পাস করার পরে সেভ করছি। যদি আমাদের এই কন্টিনিউ স্টেটমেন্ট আমরা না রাখি, সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা একটা এরর পাবো, জিরো ডিভিশন এরর, এক্সেপশন পাবো, জিরো ডিভিশন এক্সেপশন একটা এরর পাবো। সো আমরা এটাকে সেভ করে রান করছি, রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো ঠিকঠাকভাবেই ডিভাইডেড হয়েছে, যেখানে জিরো পেয়েছে সেখানে ডিভাইডেড বাই জিরো নট অ্যালাউড স্কিপ করেছে। সো এভাবে কন্টিনিউ স্টেটমেন্টটা কাজ করে।
সো আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন কন্টিনিউ ইউজ করছি অথবা ব্রেক ইউজ করছি তখন লুপ থেকে বের হয়ে যাচ্ছে। সো এখানে যদি ইফ এর জায়গায় আমরা ইলস ইউজ করি, ইলস ইউজ করে কোনো একটা যদি স্টেটমেন্ট এক্সিকিউট করি, ইলস ইউজ করে আমরা যদি কন্টিনিউ স্টেটমেন্ট অলরেডি দেখেছি ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে, ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে যেহেতু আমরা বলেছিলাম লুপ থেকে বের হয়ে যাবে, যদি আমরা এটা ইলস ইউজ করি সেক্ষেত্রে কি হবে। আমরা এই উদাহরণটায় দেখি, আমরা প্রিন্ট করব ব্রেক স্টেটমেন্টের পরে আমরা ইফ স্টেটমেন্ট এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আমাদের ফরের ক্ষেত্রে ইলস ইলস আমরা একটা প্রিন্ট দিয়ে দিচ্ছি, প্রিন্ট অল নাম্বার প্রসেস। সো এখানে যখন ডিভিশন আমাদের ব্রেকটা কন্ডিশনটা ইউজ স্টেটমেন্ট ইউজ করব তখন আমাদের এই যেই লুপটা আছে সেই লুপ থেকে বের হয়ে যখন একটা ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট না হতে পারবে তখন বাই ডিফল্ট সেই ইলস এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে, ইলস পার্টটাকে সে এক্সিকিউট করবে। সো আমরা সেভ করি, সেভ করে রান করি, আমরা দেখতে পাচ্ছি ডিভাইডেড বাই জিরো নট অ্যালাউড। সো আমাদের এখানে যদি জিরো না থেকে আমাদের জিরোগুলো আমরা অফ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। সেভ করি, সেভ করে যখন আমরা এই কমান্ডটাকে রান করছি তখন কিন্তু অল নাম্বার প্রসেস, দ্যাট মিন্স ব্রেক স্টেটমেন্ট যদি কোনো একটা লুপের ভিতরে কাজ না করে, নট এক্সিকিউটেড হয়, সেক্ষেত্রে বাই ডিফল্ট ইলস স্টেটমেন্টটা, ইলসের যে পার্টটা সেই পার্টটা এক্সিকিউট হবে। দ্যাট মিন্স আমাদের সবগুলো কমান্ড শেষ করে ইলস পার্টটা এক্সিকিউট করবে, যেহেতু ব্রেক স্টেটমেন্ট এখানে কন্ডিশনের কারণে ব্রেক স্টেটমেন্টটা কাজ করেনি। সো এটা আমাদের একটা কন্ডিশন মনে রাখতে হবে। আর একটা মনে রাখতে হবে যে ইলস মিন লুপ উইথাউট ব্রেক। এই ইলস মানে হচ্ছে লুপ উইথাউট ব্রেক। সো আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। ইফ ব্রেক স্টেটমেন্ট স্টেটমেন্ট নট এক্সিকিউট দেন ইলস পার্ট উইল বি এক্সিকিউট। আরেকটা বিষয় মনে রাখতে হবে আমাদের, ইলস মিন্স লুপ উইথাউট ব্রেক। সো আমাদের ব্রেক এবং কন্টিনিউ দুটা কিওয়ার্ড নিয়ে আমরা জানলাম। এখন পাস কিওয়ার্ড নিয়ে জানবো। পাস কিওয়ার্ড যাওয়ার আগে আমাদের কয়েকটা কোশ্চেন আমরা এখানে রেজ করব। কোশ্চেন 1, Q1, লুপ এবং ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি? ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ, ডিফারেন্স বিটুইন ফর লুপ, ডিফারেন্স বিটুইন ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ। সো কি পার্থক্য? আমরা ফর লুপের ক্ষেত্রে জেনেছি যে যখন একটা সিকোয়েন্সের এভরি এলিমেন্টের ক্ষেত্রে রিপিট হবে। সো উই ক্যান ইউজ লুপ, কেন ইউজ করি আমরা? উই ক্যান ইউজ লুপ ফর রিপিট কোড এক্সিকিউশন। We can use loop for repeat execution. So for loop এবং while loop এর ডিফারেন্স জানার আগে আমাদের আগে মনে রাখতে হবে আমরা কেন লুপটা ইউজ করি। উই ক্যান ইউজ লুপস, আমরা লুপসটা ইউজ করি কোড এক্সিকিউশন, রিপিট কোড এক্সিকিউশনের জন্য। সো ফর লুপের ক্ষেত্রে রিপিট কোড ফর এভরি এলিমেন্ট। ফর লুপের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা সিকোয়েন্সের এভরি এলিমেন্টের ক্ষেত্রে কোড এক্সিকিউশন হবে, রিপিট কোড ফর every element meant in sequence। and while লুপের ক্ষেত্রে এটা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে ফর লুপ, and while লুপের ক্ষেত্রে আমরা বলেছিলাম
রিপিট কোড অ্যাজ লং অ্যাজ কন্ডিশন, একবারই রিপিট কোড অ্যাজ লং অ্যাজ কন্ডিশন, কন্ডিশন ইজ ট্রু। শুধুমাত্র যত কোড এক্সিকিউশন একবারই হবে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে, সেটা হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা বলেছিলাম, হোয়াইল লুপ। সো ডিফারেন্স বিটুইন লুপ অ্যান্ড ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে, ফর লুপের ক্ষেত্রে সিকোয়েন্সের এভরি এলিমেন্টের ক্ষেত্রে ফর লুপের কোড রিপিট হবে, এবং হোয়াইল লুপের ক্ষেত্রে যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ একবারই আমাদের এই কোডটা রিপিট হবে। সো আরেকটা কোশ্চেন যদি আমরা বলি, আমরা কিভাবে, আমরা যখন দেখেছিলাম কোশ্চেন 2, হাউ টু এক্সিট ফ্রম দ্য লুপ, লুপ থেকে কিভাবে আমরা বের হয়ে আসব। সো সিম্পল, ইউজিং ব্রেক স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট। একইভাবে আমরা যদি বলি কিভাবে স্কিপ করব, কোশ্চেন 3 যদি আমরা বলি হাউ টু স্কিপ, হাউ টু স্কিপ from the loop, simple, to use continue statement, continue statement। এবং লাস্ট কোশ্চেনটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে যে কিভাবে আমরা ইলস পার্টটা এক্সিকিউট হবে লুপের ভিতরে, ইলস পার্ট কখন এক্সিকিউট হবে, ইলস পার্ট, when ইলস পার্ট এক্সিকিউট, when ইলস পার্ট এক্সিকিউট, so when break statement not execute, যখন ব্রেক স্টেটমেন্টটা নট এক্সিকিউট হবে তখন ইলস পার্ট বাই ডিফল্ট এক্সিকিউট হবে, ইলস পার্ট এক্সিকিউট। সো এই ছিল আমাদের বেসিক কিছু কোশ্চেন, এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে অনেক ধারণা ক্লিয়ার করা যেতে পারে। এখন আমরা পাস স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। সো পাস স্টেটমেন্টটা কি, পাস মানে হচ্ছে আমরা যেমন যখন কোনো একটা গেম খেলি, যখন কিংবা কোনো একটা কথা বলছি, যখন আমি বলছি যে এটা কি জানি কি না, যখন আমি বলছি যে জানি না, তখন আমরা অনেক সময় বলি যে পাস, দ্যাট মিন্স মানে এখানে আমি পাস করে দিয়েছি, দ্যাট মিন্স যে আমি জানি কি জানি না এটা ইম্পর্টেন্ট না, আমি পাস করে দিয়েছি, বলটা পাস করে দিই, যেরকম আমরা ফুটবল খেলাই এরকম পাস স্টেটমেন্টটা জাস্ট এরকম ইউজ করা হয়। পাস হচ্ছে একটা পাইথনের কিওয়ার্ড, পাইথন কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ড আমরা অন্য কোনো প্রোগ্রামিংয়ে কখনো দেখি না। তো এটা একটা খুব ভালো একটা ফ্যাসিলিটি পাইথনের পাস কিওয়ার্ডটা। যখন একটা প্রোগ্রাম আমরা লিখলাম, লেখার পরে একটা ওটাকে প্রোগ্রামের ভিতরে কোনো একটা ফাংশন ইউজ করেছি কিংবা কোনো একটা লুপ ইউজ করেছি, লুপের ভিতরে একটা স্টেটমেন্ট ইউজ করতে হয়, একটা প্রোগ্রামিং সিনট্যাকটিক্যাল একটা ব্লক ইউজ করতে হয়। ওই কোনো কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লকের ভিতরে কি লিখবো সেটা হয়তো বা ডেভেলপাররা প্রথমে ইনিশিয়াল পর্যায়ে জানে না, পরবর্তীতে সেটা লিখবে জন্য ইউজ করা হয়, মানে চিন্তা ভাবনা করে। সেই ক্ষেত্রে আমরা মানে কিছুই করব না, ওই ব্লক দিয়ে ওই ইফ এলস কন্ডিশন অথবা লুপ অথবা কোনো একটা ক্লাসের ভিতরে কি করতে হবে সেটা আপাতত আমাদের মাথা ঘামানোর দরকার নেই, ওটা আমরা আপাতত কিছুই করব না, সেক্ষেত্রে আমরা এমটি রাখবো, সেক্ষেত্রে আমরা পাস কিওয়ার্ডটা ইউজ করি। সো পাস স্টেটমেন্টকে আমরা বলতে পারি এমটি স্টেটমেন্ট, এমটি স্টেটমেন্ট, অথবা আমরা বলতে পারি নাল স্টেটমেন্টও বলতে পারি, নাল স্টেটমেন্ট, অথবা ডোন্ট ডু নাথিং, আমরা এটাও বলতে পারি ডু নাথিং। সো আমরা যদি একটা উদাহরণে যাই সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার হবে বিষয়টা। সো আমাদের একটা প্রোগ্রাম যদি আমরা দেখি, ইফ ট্রু, সো ট্রু হলে কি হবে সেটা এখন আমার ডেভেলপার হিসেবে আমি এখনো জানি না, কারণ আমার রিকোয়ারমেন্ট এখনো আসেনি যে ট্রু হলে এটা কি হবে। সো এই ক্ষেত্রে যদি আমরা প্রোগ্রামটাকে রেখে রান করি,
সেক্ষেত্রে আমাদেরকে এরর প্রদর্শন করবে। সো ইন্ডেন্টেশন এরর, এবং এখানে বলছে যে ইফ স্টেটমেন্টে শেষ করে কিছু একটা লেখার জন্য বলছে। সো আমার বড় একটা প্রোগ্রামিং এর হয়তো বা একটা কন্ডিশনের জন্য আমার ফুল প্রোগ্রামটা রান করছে না। সো পাইথনের একটা বিগেস্ট ফ্যাসিলিটি হচ্ছে পাস কিওয়ার্ড। সো আমি এই লাইন ট্রু এই লাইনটাকে জাস্ট শুধুমাত্র পাস করে দিব, কোনো কিছু করার প্রয়োজন নেই। পাস লিখে আমি এই প্রোগ্রামটাকে আমি এক্সিকিউশন করতে পারবো। সো আমরা যখন দিচ্ছি, যেহেতু আমাদের ট্রু পাস করে দিচ্ছি, সুতরাং নো আউটপুট। তো এভাবে পাস কিওয়ার্ড ইউজ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা প্যারেন্ট ক্লাস থাকে কিংবা আমাদের একটা ফাংশন আছে, ফাংশন ওয়ান, আমাদের একটা ফাংশন আছে, আমরা জানি না আসলে এই ফাংশনের কি কি কাজ করতে হবে। এই ফাংশনকে যদি আমরা কখনো কল করি, F1 আমরা যদি কল করি, সেক্ষেত্রে আমাদেরকে এরর প্রদর্শন করবে, বলবে যে ইন্ডেন্টেশন এরর, এই ফাংশনের ব্লকের ভিতরে কোনো কিছু সে চাচ্ছে, কোনো স্টেটমেন্ট এক্সিকিউট স্টেটমেন্ট। আমাদের প্রোগ্রাম যখন রান হচ্ছে তখন আমাদের পাইথন ভার্চুয়াল মেশিন খুঁজছে যে কোনো ধরনের স্টেটমেন্ট যেহেতু নেই, সেহেতু সে একটা এরর প্রদর্শন করেছে, ইন্ডেন্টেশন এরর। সো এখানে যদি আমরা পাস ইউজ করে সেভ করি, দেন আমাদের F1 যখন কল করা হবে তখন সে এটা পাস করে দিবে, যেহেতু কোনো ভ্যালু নেই আমাদের পাস করে ব্ল্যাঙ্ক একটা রিপোর্ট দিয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি, আমাদের ক্লাস এ আমরা একটা ক্রিয়েট করেছি স্যার, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। তো আমরা জানি না যে প্যারেন্ট ক্লাসে কি কি করতে হবে। অনেক সময় যে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা যেটা ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যারেন্ট ক্লাসের ক্ষেত্রে অনেক কিছুই দেখা যাচ্ছে যে মানে মোটামুটি জানা নেই, সেজন্য আমরা ফুল ক্লাসটা লিখতে পারি না। পাইথনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে প্যারেন্ট ক্লাস আমরা লিখেছি, লেখার পর আমরা পাস কিওয়ার্ড ইউজ করে শুধুমাত্র পাস করে দিয়েছি। অথবা আমরা ধরি প্যারেন্ট ক্লাসের ভিতরে একটা ডেফ F1 নামের একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনের কার্যক্রমকে আমরা শুধুমাত্র পাস করে দিয়েছি। সো আমরা এখন একটা বি নামের আমরা একটা চাইল্ড ক্লাস নেই। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই বিষয়গুলো আরো ক্লিয়ার করব। চাইল্ড ক্লাস দিলাম ডেফ F1 প্রিন্ট হ্যালো আমরা পাস করলাম, এবং সেভ করে আমরা যখন এই প্রোগ্রামটাকে রান করছি, আমাদের test.py, আমাদের কিন্তু কোনো এরর আসেনি, আমাদের পাসের কারণে কোনো ধরনের এরর আসেনি। সো এভাবে এই কারণে আসলে আমাদের পাস স্টেটমেন্টটা আমরা ইউজ করি। এছাড়াও আমরা আরেকটা উদাহরণ দেখি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এরকম একটা লুপ আছে, একটা লুপ দেখাচ্ছি, ফর I ইন রেঞ্জ 10 আমরা ধরে নিচ্ছি, কিংবা 100। সো ইফ I, আমরা চাচ্ছি যে 9 দিয়ে যতগুলো নয়ের ঘরের যে ইটা আছে টাইম টেবিলটা, সেই টাইম টেবিলটা রেডি করতে চাচ্ছি। সো I মডুলার 9 সমান সমান যদি 0 হয়, সেই ক্ষেত্রে প্রিন্ট করবে প্রিন্ট প্রিন্ট I। সো ইলস যদি I থেকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয়, সেক্ষেত্রে আমরা ইলস হলে কি হবে এটা আসলে আমাদের এখনো ডিফাইন করা নেই, সুতরাং আমরা পাস করে দিব। পাস করে যখন আমরা সেভ করব, তখন দেখব আমাদের এই রান কমান্ডটি খুব ইজিলি এক্সিকিউট হয়েছে। সো এই ধরনের কেসে আমরা পাস কিওয়ার্ডটা ইউজ করে থাকি। সো পাস কিওয়ার্ডটা পাইথন প্রোগ্রামিং এ খুবই একটা ইম্পর্টেন্ট। সো ট্রান্সফার স্টেটমেন্টে 3 ধরনের কিওয়ার্ড আমরা দেখেছিলাম, বলেছিলাম, ব্রেক, কন্টিনিউ এবং পাস। আমরা অলরেডি 3টা নিয়ে আলোচনা করেছি। এর বাইরে আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেহেতু ফ্লো কন্ট্রোলে এই কিওয়ার্ডটা নিয়ে আলোচনা না করলে আমরা অন্য হয়তো বা কোথাও আলোচনা করতে পারবো না। সেটা হচ্ছে ডেল স্টেটমেন্ট। স্টেটমেন্ট। সো ডেল স্টেটমেন্ট আমাদের পাইথন প্রোগ্রামিং এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, এটা জানা। ডেল হচ্ছে জাস্ট স্টেটমেন্ট। সো এটা একটা পাইথন কিওয়ার্ড আমরা খুব সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করব, পাইথন কিওয়ার্ড। সো কখন আমরা ডেল ইউজ করব? আমরা যখন দেখেছিলাম আগের প্রোগ্রামগুলোতে যে আমরা যখন পাইথন প্রোগ্রামিং এস সমান সমান 10 আমরা লিখছি, তখন
পাইথন প্রোগ্রামিং এর সবকিছুই অবজেক্ট। সো এই 10 অবজেক্টটা একটা একটা অ্যাড্রেসে মেমোরি লোকেশনে 10 এই ভেরিয়েবলটা এই অবজেক্টটা একটা মেমোরি লোকেশনে এটা প্লেস হয়। প্লেস হওয়ার পরে যখন আমরা এক্স দিয়ে 10 কে কল করি তখন এক্স ভেরিয়েবলের সাথে সেইটা পয়েন্টিং করে। সো যখন আমরা এখানে যদি প্রিন্ট দেই, প্রিন্ট এক্স, প্রিন্ট আমরা যদি আইডি প্রিন্ট দেই এক্স, সো তখন আমাদের মেমোরি লোকেশনটা দেখাবে। আমরা একটু রান করে দেখি, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি সিএলএস। সো রান করি। সো আমরা দেখতে পাচ্ছি এই মেমোরি লোকেশনে 10 যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে ইউজ করা হয়েছে। দেন কোনো কারণে আমার যদি এখানে 20 হয়, সেভ করি, 20 হয়, আমাদের মেমোরি লোকেশন চেঞ্জ হয়ে গিয়েছে। সো একইভাবে আমি আবার যদি 10 করি, এটা 10, সেভ করি, রান করছি, আমরা লক্ষ্য করি আমাদের যেই 10 হওয়ার ছিল আগে 10 এর থেকে এক্স এর মান যখন 20 করেছি, অবজেক্ট 20 নামের আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে মেমোরি লোকেশনে এবং সেই অবজেক্টের জন্য আরেকটা নতুন মেমোরি লোকেশন দিয়েছে। দেন আমি যখন এক্স এর মান আবার 10 করলাম তখন কিন্তু আমাদের যে মেমোরি লোকেশনটায় 10 এর ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকেই কিন্তু আবার পয়েন্টিং করেছে, সেই মেমোরি লোকেশনেই 10টা রয়ে গিয়েছিল। তো আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই মেমোরি লোকেশনে এই অবজেক্টটা থাকবে। সো এই অবজেক্টটা মেমোরি লোকেশন থেকে এই অবজেক্টের অবজেক্টটাকে মুছে ফেলার জন্য আমাদের ডেল কিওয়ার্ডটা ইউজ করা হয়। আমরা পাইথন লিখি এক্স সমান সমান 10। সো প্রিন্ট এক্স যখন আমরা করব তখন আমাকে এক্স এর মানটা দেখাচ্ছে। আমরা যখন ওয়াই সমান সমান আবার 20 দিব, প্রিন্ট ওয়াই আমরা যখন দেখব ওয়াইয়ের ভ্যালুটা দেখাচ্ছে। যখন ডেল এক্স দিব, দেন এখন প্রিন্ট যদি করি, প্রিন্ট এক্স, আমাদের এই এক্স আর নেই, ওই অবজেক্টটাকে মুছে দিয়েছে। সো ডেল কমান্ডের মাধ্যমে এভাবে কোনো একটা মেমোরি লোকেশনের অবজেক্টকে মুছে দেওয়ার জন্য আমরা ডেল ইউজ করি। তাছাড়া যদি না মুছে দিই সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের মেমোরি লোকেশনে এই ভেরিয়েবলগুলো থেকে থাকে, যে কারণে প্রোগ্রাম অনেক সময় আমাদের প্রসেসর অনেক সময় স্লো হয়ে যেতে পারে। সো ডেল কমান্ডের মাধ্যমে আমরা এই ধরনের অবজেক্ট থেকে ডিলিট করি। সো আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা যখন ডাটা টাইপস নিয়ে কথা বলেছিলাম তখন বলেছিলাম যে মিউটেবল এবং ইমিউটেবল নিয়ে অনেক আলোচনা করেছিলাম। সো স্ট্রিং একটি মিউটেবল ডাটা টাইপস যেটাকে চেঞ্জ করা যায় না। সো আমরা যদি এখান থেকে প্রিন্ট এক্স করি, সো আমাদের পাইথনটাকে প্রিন্ট করে দেখাবে। সো এখান থেকে আমরা যদি ডিলেট এক্স দিই তাহলে পুরো অবজেক্টটা আমাদের ডিলেট হয়ে যাবে। বাট এক্স থেকে আমি যদি এক্স এর প্রথম যেই ভ্যালুটা আছে পি, এই পিটাকে ডিলেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা এরর প্রদর্শন করবে। বিকজ কোন একটা মিউটেবল আইটেমের ক্ষেত্রে ডাটা টাইপ ক্লাসে আমরা যখন বলেছিলাম যে মিউটেবল ইমিউটেবল নিয়ে আলোচনা করেছিলাম, তো স্ট্রিং একটা মিউটেবল এবং স্ট্রিং এর যখন একটা অবজেক্টকে সে লোকেট করে সে ফুল অবজেক্টটাকে আমরা ডিলেট কমান্ডের মাধ্যমে ডেল কমান্ডের মাধ্যমে মুছে ফেলতে পারি। বাট ওই স্ট্রিং এর কোন একটা এলিমেন্টকে আমরা মুছে ফেলতে পারবো না এই ডেল স্টেটমেন্টের মধ্যে, সেক্ষেত্রে আমাদের একটা এরর প্রদর্শন করবে। সো আমরা যখন এটা রান করব কমান্ডটা, সো ইমিউটেবলের ক্ষেত্রে একটা এরর দিয়েছে ডাজ নট সাপোর্ট আইটেম ডিলেশন। সো কোনো একটা ফুল স্ট্রিং এর কোনো একটা আইটেম আমরা ডিলিট করতে পারবো না। বাট এটা যদি আমরা ফুল ডেল এক্স দিই সেক্ষেত্রে আমাদের ফুল ডকুমেন্টসটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গিয়েছে এবং কোনো ধরনের এরর প্রদর্শন করেনি। সো এই ছিল ডেল স্টেটমেন্ট নিয়ে আলোচনা। সো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আরেকটা কিওয়ার্ডের নাম শুনেছিলাম, সেটা হচ্ছে নান, NONE, নান। সো ডিলেট এবং নান কি একই কিনা? ডিফারেন্স বিটুইন ডেল অ্যান্ড নান। সো আমরা বলেছিলাম নান একটি অবজেক্ট, এমটি একটা অবজেক্টকে সে পয়েন্টিং করে, নান একটা এমটি অবজেক্টকে পয়েন্টিং করে, বাট ডিলেট সরাসরি মেমোরি লোকেশনটাকে ডিলিট করে। আর মেমোরির একটা লোকেশনের একটা এমটি ভ্যালু অবজেক্টকে সে লোকেটিং করে ভেরিয়েবলের সাথে অ্যাসাইন করে দেয়। কিন্তু ডেল হচ্ছে আমাদের মেমোরি লোকেশনের যেই
অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে রিমুভ করে দেয়। সো ডেল এবং নান দুই ধরনের জিনিস। ডেল হচ্ছে কোনো মেমোরি লোকেশনের অবজেক্টকে ডিলিট করে, আর নান হচ্ছে একটি এমটি অবজেক্টকে মেমোরি লোকেশনে অ্যাসাইন করে। সো আমরা যদি একটা একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমেই আমরা একটা উদাহরণের মাধ্যমে শেষ করব আজকের প্রোগ্রাম। আমরা এস সমান সমান স্ট্রিং সমান সমান দিচ্ছি পাইথন, এবং আরেকটা দিচ্ছি এস সমান সমান নান। প্রিন্ট এস যখন আমরা করব, আমরা প্রথমে ডেল দিই। আচ্ছা, এটা আমরা পরে দিই। সো আমরা ডেল স্পেস এস যখন দিব, সেভ করে আমরা একটা কমান্ডটাকে রান করি। রান করার সাথে সাথে আমরা এরর পাবো, বিকজ আমাদের এস সমান সমান স্ট্রিং নেওয়ার পরেও ডেল যখন এস করা হয়েছে তখন অবজেক্টটিকে মুছে ফেলেছে। একইভাবে আমরা যদি এখানে এরর পেয়েছি নেম এস ইজ নট ডিফাইন্ড, বাট একইভাবে আমরা যদি ডেল ইউজ না করে আমরা নান ইউজ করি, এস সমান সমান নান, সেক্ষেত্রে নান একটা এমটি অবজেক্টকে পয়েন্টিং করবে। সো আমরা রান করি কমান্ড, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউটপুট এসেছে নান। সো ডেল এবং নান দুইটা কিওয়ার্ড এবং দুই পারপাসই ইউজ করা হয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।